আসসালামু আলাইকুম। আমরা আজকে 319তম ক্লাস আমাদের, আর 11তম ব্যাচের উচ্চতর হিসাব বিজ্ঞানের বোধহয় 5 কি 6 নম্বর ক্লাস। আপনাদের জন্য প্লে লিস্ট করা আছে ইউটিউবে, সেখানে কিন্তু সব ক্লাসগুলো পাচ্ছেন, পেয়ে যাবেন। ঠিক আছে, একটু ওখানে দেখেন। আজকে কিন্তু আমাদের প্রথম ইউনিট শেষ হবে, কিন্তু শেষ হওয়ার পরে এই অঙ্কটা বইতে হুবহু আছে। ঠিক আছে, যেহেতু বইতে আছে কাজেই এতটুকু স্পেস নোটে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। ঠিক আছে, এই জন্য তারপরে এটা কোনো কারণবশত নোটে চলে আসছে। আমি আপনাদেরকে আমার যে সাজেশন বই, সেখানে আমি বলে দেই বইয়ের অমুক অমুক পৃষ্ঠায় অমুক অমুক অঙ্কটাও হুবহু করে যান, চলে আসবে, এবং ওটা ক্লাসে বুঝাই দেই। ঠিক আছে, কাজে এই নোটে অঙ্ক আনার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, যেহেতু পরিসংখ্যানের অঙ্কগুলো হুবহু বইয়ের থেকে আসে। সংখ্যা হয়তো কখনো চেঞ্জ করে কখনো করে না, এটা একটু সবাই মনে রাখবেন। কিন্তু এই প্রশ্নগুলো যেহেতু জটিল কঠিন অনেক বিষয় আছে, এই প্রশ্নগুলো ছোট করা, হ্যাঁ, একটু সহজ করা, এটা জরুরি। ঠিক এই কারণেই মূলত নোট দেখে আপনাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে, আবার অনেক প্রশ্ন দেখা যাচ্ছে নোট বইতে থাকে না। মৌলিক ব্যবস্থাপনা, মানব সম্পদ, সাংগঠনিক আচরণ, অনেক প্রশ্ন বইতে নাই, যেগুলো বিগত বছরে আসছে, ঘুরে ফিরে আসে। সেই প্রশ্নগুলোর জন্য হচ্ছে নোট। আর বইতে যেটা ছোট আছে সেটা বড়, যেটা বড় আছে সেটা ছোট, ওটাকে উপযোগী করা। তো সব মিলে আমি আপনাদেরকে আজকে এই অঙ্কটা এবং এই প্রশ্নটা, এই দুটা জিনিসকে পড়াবো। গাণিতিক প্রত্যাশা কাকে বলে, গাণিতিক প্রত্যাশার ধর্মাবলী বা বৈশিষ্ট্য, এটা কিন্তু মাঝে মধ্যেই আসে। এবং আপনি যদি ভয় না পান, ভয় না পেয়ে যদি এটা আজকে একটু মনোযোগ দেন, আমি জায়গায় বসে হয়তো আপনাদের এখনই মুখস্থ করাই দিব। ঠিক আছে, যদিও অঙ্ক মুখস্থ করতে হয় না, বুঝতে হয়, মানে আমি বোঝানোর পরে এমন ভাবে বোঝাতে চাই যাতে আপনি মানে এখনই লিখতে পারেন, অথবা আরেকবার দুইবার নিজে পড়ে নিজে লিখতে পারেন। ঠিক আছে, এটাকেই আমি মুখস্থ বলে থাকি। বুঝবো, বোঝার পরে নিজে লিখতে পারবো, বলতে পারবো, সেটাই হলো প্রকৃতপক্ষে মুখস্থ। ঠিক আছে, না বুঝে মুখস্থ করা যাবে না। তো সবাই একটু দেখেন, এখানে আছে গাণিতিক প্রত্যাশা বা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। এটা কি? এই গাণিতিক প্রত্যাশাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। ই আগে আমরা লিখছি না সবসময় পি, পি অফ এক্স মানে প্রবাবিলিটি অফ এক্স, এক্স এর সম্ভাবনা, কিন্তু এখানে আছে ই অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স, এক্স এর প্রত্যাশা। কি প্রত্যাশা? গাণিতিক প্রত্যাশা। ঠিক আছে, এখন এই সূত্রটা যদি একটু বুঝেন, এই সংখ্যাটা যদি একটু বুঝেন, তাহলে এটা আপনার কাছে হবে খুবই সহজ মনে হবে। আর না বুঝলে এটা কি, কিভাবে আসলে একটু কঠিন মনে হবে। ঠিক আছে, তো একটু দেখেন, আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। গাণিতিক প্রত্যাশা, গাণিতিক প্রত্যাশা হলো একটি গাণিতিক ধারণা। আসসালামু আলাইকুম ভাই, একটু স্ক্রিনটা যদি জুম করতেন তাহলে চোখে পড়তে, দেখা যাচ্ছে না। হয়েছে এবার? থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা দেখেন, গাণিতিক প্রত্যাশা প্রথম থেকে পড়ি। গাণিতিক প্রত্যাশা, এখানে একটা মানে স্পেস হবে এখানে, মানে এই প্যারাগ্রাফটা লিখে প্যারাগ্রাফ দিবেন, এটা আলাদা একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, গাণিতিক প্রত্যাশা হলো একটি গাণিতিক ধারণা যা, এটা তো একটা গাণিতিক ধারণা, এটা এই কথায় তো কোনো সন্দেহ নাই কারো, গাণিতিক ধারণা যা যে কোনো একটি সূচক বা চলক, সূচক বা চলকের ইংরেজি হলো র্যান্ডম ভেরিয়েবল। এই সূচক বা চলক কি, এই নিয়ে আমরা দ্বিতীয় অনেক পড়বো। তারপরে যদি আপনাদেরকে আমি, যেহেতু প্রথমেই সূচক বা চলক কি, যদি কেউ একটু না বুঝতে সমস্যা হয়, তাহলে সে এই পুরো প্রশ্নটাই বুঝতে পারবেন না। তাহলে সূচক বা চলকটা কি? র্যান্ডম ভেরিয়েবল অর্থাৎ র্যান্ডমলি যেটা আসে সেটা হলো সূচক বা চলক। এটা এমন একটা সংখ্যা বা মান যা কোনো দৈব বা সম্ভাব্য ঘটনার ফলাফলের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। যেমন মুদ্রা নিক্ষেপ করলেন, হেড উঠবে না টেইল উঠবে। লুডুর যে 6 পাশি যে গুটিটা আছে, সেটা নিক্ষেপ করলেন, সেখানে কোন পাশ উঠবে, অন উঠবে না টু উঠবে না থ্রি উঠবে না ছক্কা উঠবে, সেই বিষয়টা হলো সূচক বা চলক। কারণ এখানে আপনি জানতেছেন না, নিশ্চয় করে বলতে পারতেছেন না, সম্ভাব্য ফলাফলের উপর ভিত্তি করে এটা আসবে। ঠিক আছে, অর্থাৎ আগে থেকে যদি আপনি বলতে না পারেন যে ফলাফল কি হবে, সেই ফলাফলগুলোকেই সূচক বা চলক বলা হয়। তাহলে বুঝতে পারছি আমরা। দেখেন, গাণিতিক প্রত্যাশা হলো একটি গাণিতিক ধারণা যা যে কোনো একটি সূচক বা চলক এর এর গড় মান বা প্রত্যাশিত মান নির্ণয় করে। কি নির্ণয় করে?
গড় মান বা প্রত্যাশিত মান। এখন গড় মান আর প্রত্যাশিত মানটা কি? গাণিতিক প্রত্যাশা বলছে, গাণিতিক প্রত্যাশা মানে কি? মানে হলো যে আপনি এই সংখ্যাটা পাবেন কি পাবেন না, কি আশা করতেছেন সেটাই আপনি সহজভাবে বুঝেন। আমি প্রথমেই বলছিলাম যে আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। গাণিতিক প্রত্যাশা মানে আপনি যা বুঝেন, হ্যাঁ সেটা। এমবিএ পাস করার যে প্রত্যাশা, গাণিতিক প্রত্যাশা একই অর্থ বহন করতেছে। কিন্তু আমরা পরিসংখ্যানিক দৃষ্টিকোণ থেকে কি বলছে সেটা বুঝবো। এখানে বলছে গাণিতিক প্রত্যাশা একটি গাণিতিক ধারণা যা যেকোনো একটি সূচক বা চলকের গড় মান বা প্রত্যাশিত মান। গড় মান আর প্রত্যাশিত মান কি এক জিনিস? একটু যদি দেখি গড় মানটা কি। গড় মান আমরা জানি যে একজন ছাত্র, আপনার ছাত্র যদি, আপনার সন্তান যদি বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞানে এক একটা 50, 20, 30, 50 করে পায়, তাহলে আপনি সব যোগ করে ওই সংখ্যা দিয়ে ভাগ দেন, তাহলে এটা কি গড়। ঠিক আছে? অর্থাৎ নির্দিষ্ট ডেটা সেটের সব মান যোগ করে যদি আপনি ভাগ দেন, তাহলে সেটা গড়। তাহলে এখন গড়ের সাথে প্রত্যাশিত মানের সামঞ্জস্যটা কোথায়? প্রত্যাশিত মান বা এক্সপেক্টেড ভ্যালু এটা কি? এটা হলো, আমরা যে এই অধ্যায়টার নাম কি বলেন তো? সম্ভাব্যতা না? এই যে সম্ভাবনা বা প্রবাবিলিটি ইউনিট, এখানে আমরা যা কিছু, যে মানগুলো আমরা বলি না কেন, সবগুলো মান আমরা প্রত্যাশা করি, আমরা ধরি, চিন্তা করি যে হতে পারে এটা। ঠিক আছে? অর্থাৎ প্রত্যাশিত মানটাই হলো সম্ভাব্য মান, আর এই সম্ভাব্য মানটাই হলো গড় মান। বুঝতে পারছেন? প্রতিটি মানের সাথে তার একটা সম্ভাবনা যুক্ত থাকে। 2 আর 2 যোগ করে 2 হবে, এটা সম্ভাবনা না। কিন্তু যদি কোনো বাচ্চা মনে করে 2 আর 2 যোগ করে 4 হবে কি হবে না, তাহলে ওইটা কিন্তু তখন সম্ভাবনা তার প্রেক্ষাপটে। আর তখনই এটা হবে প্রত্যাশিত মান, এক্সপেক্টেড ভ্যালু। মানে সে যদি মনে করে 4 চাই, তাহলে ওটা হলো প্রত্যাশিত ভ্যালু। এখন পরিসংখ্যানিক দৃষ্টিকোণ থেকে প্রত্যাশিত ভ্যালু আর গড় মান আমরা এক জিনিসই বোঝাবো, বা দুইটা জিনিস হয়তো তফাৎ আছে, তারপর আমরা এখানে বা দিয়ে লিখবো। দুইটার যে কোনোটাই আমরা নির্ণয় করবো কিসের মাধ্যমে? গাণিতিক প্রত্যাশার মাধ্যমে। ক্লিয়ার? কথা শুনতে পাচ্ছেন না সবাই? শুনতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ? দেখেন হ্যাঁ এই হ্যাঁ ভাই, বাক্যগুলো শোনা গাণিতিক যাচ্ছে। প্রত্যাশার সংজ্ঞা। গাণিতিক প্রত্যাশার একটা সংজ্ঞা আমি কিন্তু দিয়ে দিলাম। এখন আপনার গাণিতিক প্রত্যাশা আসলে এই সংজ্ঞাটা যেটা আমি বারবার করালাম, এটা আপনারা লিখতে পারেন। ঠিক আছে? আরো একটা সংজ্ঞা আছে, সেটা আরো সহজ, চাইলে আপনি দুটাই লিখবেন। আচ্ছা, এখন আপনার যদি হাতে সময় থাকে, কম থাকে, এটা কিন্তু একটা প্যারাগ্রাফ, তাই না? আমি এখানে এই যে স্পেসটা হয় নাই, আমি স্পেস 11তম ব্যাচে স্পেস দিয়ে দেবো। এটা 10ম ব্যাচের নোট, আমাদের খেয়াল আছে, তাহলে সুবিধা হবে। দেখেন, তাহলে এখানে আরেকটা বাক্য আছে, আপনি যদি সময় না থাকে এই বাক্যটা বাদ দেন, কিন্তু এখন বোঝানোর সময় একটু পড়াই। এটি একটি সম্ভাবনা তথ্যের মূল অংশ যা দীর্ঘ সময় ধরে একটি পরীক্ষণ চালানোর পর, দীর্ঘ সময় ধরে একটি পরীক্ষণ চালানোর পর কি ধরনের গড় ফলাফল পাওয়া যাবে তা অনুমান করে। আপনি বলেন তো, দ্বিতীয় বাক্যটা আপনি বুঝেন নাই? অবশ্যই বুঝছেন। তাহলে আমি এখানে চলে যাই। গাণিতিক প্রত্যাশার যে সূত্র, সেই সূত্রটা বুঝতে হলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, এই বাক্যটা বুঝতে হবে। ঠিক আছে? এখান থেকে একটা বাক্য বাদ দেন, সমস্যা নাই। বিখ্যাত ডাচ গণিতবিদ হাইজেন্স বাজি খেলার উৎস হতে গাণিতিক প্রত্যাশার ধারণা দেন। এই বাক্যটা বোঝেন, মুখস্থ করেন। উদাহরণস্বরূপ, বিখ্যাত ডাচ গণিতবিদ হাইজেন্স বাজি খেলার উৎস হতে গাণিতিক প্রত্যাশার ধারণা দেন। উদাহরণস্বরূপ, কোনো বাজিকর কোনো বাজিতে, কথাটা বুঝেন, কোনো বাজিকর কোনো বাজিতে এক্স অন টাকা, মনে করেন 5 টাকা, আজকে প্রথম বাজি 5 টাকা, 5 টাকা হারা জেতা। তাহলে কোনো বাজিতে 5 টাকা, 5 টাকার নাম কি? এক্স অন টাকা জেতার সম্ভাবনা P1, পি দিয়ে প্রবাবিলিটি মানে সম্ভাবনা, তাহলে পি লিখবো। এক্স অন টাকা জেতার সম্ভাবনা P1, এবং x2 টাকা জেতার না, কিন্তু এখানে কি আছে? হারার। x2 টাকা, মনে করেন 5 টাকা দিয়ে বাজি শুরু করলো, ও মনে করেন আমি জিতবো, তার সম্ভাবনা P1। এখন x2 টাকা পরে আবার খেলা শুরু করলো, তাহলে এটার নাম মনে করেন 10 টাকা, x2 টাকাও চিন্তা করে হারার সম্ভাবনা, সে যে সবসময় জিতবে এরকম কথা না, হারার সম্ভাবনা, জেতার সম্ভাবনা যদি থাকে তাহলে হারার সম্ভাবনা থাকবে। তাহলে একই অ্যামাউন্ট না, টাকা কিন্তু এক জিনিস দিয়ে আমরা গাণিতিক প্রত্যাশা বের করবো না। আমরা এক্স অন টাকা দিয়ে গাণিতিক প্রত্যাশা জেতার সম্ভাবনা বের করলে, অন্য একটা অ্যামাউন্ট দিয়ে আমরা হারার সম্ভাবনা বের করবো, হারার সম্ভাবনা P2। এই জিনিসটা যদি হয়, তাহলে উক্ত বাজিকরের বাজি জেতার গাণিতিক প্রত্যাশা হলো। এখন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, এই সূত্রটা বুঝতে হবে। এই সূত্রটা বুঝতে পারলে আপনি এটা বুঝতে পারবেন। আর এইটার থেকে এইটা কিভাবে আসলে বোঝাবো, শোনেন। যেহেতু আমার পরীক্ষা, আপনাদের টাইম হচ্ছে 30 মিনিট, 30 মিনিটে অনেক কিছু সম্ভব। আমি যদি এই পর্যন্ত বোঝাতে বোঝাতে সময় চলে যায়, তাহলে আপনারা কষ্ট পাবেন না। যেহেতু আমার পরীক্ষা, তারপরেও কিন্তু আমি আপনাদেরকে পড়াচ্ছি, যেহেতু আপনাদের ক্লাস শুরু হচ্ছেন না, আপনারা অস্থির হয়ে যাচ্ছেন। ঠিক আছে? বা আগের থেকে একটু ভয়টা দূর করে দেওয়া। যাই হোক, আর আমাদের ক্লাস যেহেতু রেগুলার হয়, কাজেই আমি আপনাদেরকে দীর্ঘদিন বসায় রাখতে না চাই নাই। 15 তারিখ থেকে বলছিলাম বারবার
তো শুরু করে দিছি কিন্তু আমার পরীক্ষার মধ্যেই। আরো দশম ব্যাচের ভাই বোনরা আছেন, তারা আমাকে অনেকে, এখানে এক ভাই আছেন সব সময় প্রতি 15 দিন পর পর বলেন যে ভাই আমাদের ক্যাম্পাসে স্যার অসুস্থ ছিল, মহসিন কলেজ নাকি সিটি কলেজ জানি, ক্লাস নিতে পারেন না, আমার পরিসংখ্যানটা একটু পড়ান। ভাইকে কিন্তু আমি দেখতেছি না, ভাই থাকলে একটু মাঝে মধ্যে কথা বললে আমি খুশি হব। ওনাকে আমি এখানে দেখি না, উনি বোধহয় ভিডিও দেখেন কিনা। ভিডিও যেদিন দিব না, কোনো কারণে আমি পারবো না, আমার ডাটা থাকবে না, ওয়াইফাই থাকবে না, আমি বাইরে থাকবো, সেদিন আপনি মিস করবেন। ক্লাসগুলোতে থাকেন, ভালো হবে, আমার ভালো লাগবে, আপনার ভালো লাগবে। তাহলে এখানে এই পর্যন্ত বুঝাইছি। এখন দেখেন x1 p1, এখন এই জিনিসটা কোথা থেকে আসলো? এখন আপনাকে আমি এই জিনিসটা আগে না বুঝাইয়া, আমি বুঝাইলে বুঝাইতে পারি, এই জিনিসটা না বুঝাই আমি এখানে যাব, এই বাক্যটায় যাব, যাই একটু দেখেন। কোন বিচ্ছিন্ন দৈব চলকের, দৈব চলকটাকে আগেই পড়াইছি কিন্তু, এই যে চলক পড়াইছি কিন্তু, কোন বিচ্ছিন্ন দৈব চলক, বিচ্ছিন্ন মানে কি x1 একটা জিনিস, x2 একটা জিনিস, এই জন্য বিচ্ছিন্ন। কোন বিচ্ছিন্ন দৈব চলকের প্রত্যেক মান, প্রত্যেক মান কত? x1 একটা চলক, x2 একটা চলক, আরো যদি এখানে যোগ দিয়ে থাকতো x3 x4 থাকতে পারেন, এই যে ডট 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 আছে, তার মানে কি x1 x2 x3 x4 ডট 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 ডট, হ্যাঁ, n পর্যন্ত, n যদি হয় 1 কোটি তাহলে 1 কোটি পর্যন্ত, ঠিক আছে? তাহলে কোন বিচ্ছিন্ন দৈব চলকের প্রত্যেক মান, প্রত্যেক মানটা হলো x1, কথাটা বুঝেন? এবং তাদের নিজ নিজ সম্ভাবনা, নিজ নিজ সম্ভাবনা কত? x1 এর সম্ভাবনা p1, x2 এর সম্ভাবনা p2, x3 সম্ভাবনা p3। কোন বিচ্ছিন্ন দৈব চলকের প্রত্যেক মান এবং তাদের নিজ নিজ সম্ভাবনা গুণফলের, এই যে গুণফল করছি, গুণফলের সমষ্টিকে, এই যে সমষ্টি চলে আসছে, বিয়োগ কেন আসলে সেটা পরে বলবো, সমষ্টিকে ওই চলকের গাণিতিক প্রত্যাশা বলে। এই বাক্যটা কি বুঝেন নাই? আমি তো আমার সবটুকু দিয়ে বুঝালাম, বুঝছেন আশা করি। ধরি কোন বিচ্ছিন্ন দৈব চলক এক্স, এখন আমি ধরবো, যদিও এই কথাটা এখানে এটার আগে বলা উচিত ছিল, কিন্তু না, আমি এই কথাটা বলতেছি এইগুলোর জন্য। আপনার যদি সমস্যা হয় আপনি এটা একটু ঘুরাই নিতে পারেন, অথবা সূত্রটা আপনি বুঝে মুখস্থ করে দিয়ে দিতে পারেন এখানে, বা এটা বুঝলে তো এটা পারবেনই। যদি কোনো বিচ্ছিন্ন দৈব চলক এক্স হয়, এন সংখ্যক মান, এন সংখ্যক মান হলো মনে করেন 1 কোটি, এন সমান 1 কোটি পর্যন্ত, তাহলে এন সংখ্যক মান, যখন আমি মান জানি না কত, তখন আমি এন সংখ্যক বলবো, আমি 10 30 20 বলবো না। এন সংখ্যক মান সমূহ কত? x1 x2 x3 x4 x5 ডট 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 xn, এক্স সংখ্যক মান এগুলো, এবং তাদের সম্ভাবনা যথাক্রমে p of x1 p2 p of x2 p of x3 p of x4 ডট 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 p of xn, এক্সটা নিচের দিকে দিবে। হলে হলে এখন এই বাক্যটা, কিন্তু এই বাক্যটা না এসে এই বাক্যটা আসছে কেন, আর এই বাক্যটা কেন আসছে আমি এখন এই পর্যন্ত পড়ানোর পরে এখানে চলে যাই। যেহেতু বিখ্যাত ডাচ গণিতবিদ হাইজেন্স বাজি খেলার উৎস গাণিতিক ধারণা দেন, এবং বইতে, আপনাদের বইতে হারা এবং জেতার কথা বলা আছে, কিন্তু যখন আপনি এখানে যোগ দিচ্ছেন কেন, এখানে বিয়োগ কেন? যেহেতু আপনি হারা, x2 হলো হারা, হারা মানে মাইনাস, এই জন্য x2 নিজস্ব নিজস্ব ধনাত্মক ঋণাত্মক মানটা হলো মাইনাস, ব্র্যাকেটের মধ্যে মাইনাসটা দিছি, আর p2, কিন্তু এখানে কেন প্লাস? কারণ গাণিতিক প্রত্যাশার সংজ্ঞাটাই হলো প্রত্যেকটা চলক, কথা বুঝেন, প্রত্যেকটা চলক এবং তার প্রত্যাশাকে গুণ দেবো, গুণ দেওয়ার পরে তারা সবাই যোগ হবে। তাহলে সেই সূত্র অনুযায়ী আমি যোগ বসাইছি, কিন্তু এটা তো হারা, এটা তো জেতা না। জেতা হলে প্লাস, এক্স এর আগে কি আছে? প্লাস আছে, কিন্তু এক্স এর আগে মাইনাস, এক্স টুর আগে মাইনাস, এটা ছিল হারা। আমি এখানে মাইনাস দিয়ে তারপরে আমার সূত্র অনুযায়ী আমি যোগ দিছি। এখন ক্যালকুলেশন করে x1 ইন্টু p1 মাইনাস, মাইনাসটা কেন আসলো? প্লাস মাইনাসের মাইনাস, আশা করি সবাই বুঝতে পারছি। এখন এইখান থেকে এই লাইনটা কি? এক্স চলকের গাণিতিক প্রত্যাশা, এক্সপেকটেশন অফ এক্স। আমরা পরবর্তী দ্বিতীয় অধ্যায় পড়লে আপনারা বুঝতে পারবেন যে গাণিতিক প্রত্যাশা আর গড় এক জিনিস। আমি আপনাদের যে প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায় আছে, গাণিতিক প্রত্যাশার গড় এক জিনিস, সেই জিনিসগুলো বোঝাবো, পড়াবো, ক্লিয়ার? এক্সপেকটেশন অফ এক্স সমান x1 ইন্টু পি অফ x1, এখানে p1 দিয়ে দিছি, মানে এক্স এরই প্রবাবিলিটি দিয়ে দিছি, কিন্তু এখানে p অফ x1 দিছি, এক জিনিস, এক জিনিস একটু ব্রডলি লেখা হয়েছে এখানে। আর এখানে পিটাকে না দিয়ে, সরি x1 কে না দিয়ে p1 কে সরাসরি বোঝাইছে x1 এর প্রবাবিলিটি। x1 ইন্টু p অফ x1 প্লাস x2 ইন্টু p অফ x2 প্লাস x3 ইন্টু p অফ x3 প্লাস ডট 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 xn ইন্টু p অফ xn, এনটা নিচের দিকে দিবেন, হ্যাঁ? আচ্ছা, এখন সমান দিয়ে কেন এই জিনিসটা আসলে, এই জিনিসটা আপনারা যদি সবাই বুঝেন তাহলে তো বুঝে ফেলছেন, আর যদি এই জিনিসটা একটু যদি অনেক আগে হয়তো শিখছেন, তাহলে এই জিনিসটা আমাকে নতুন করে আবার আপনাদেরকে বলার দরকার আছে, ঠিক না? দেখেন এইখানে এই এনটা কি আর আইটা কি,
এটা আপনাকে বুঝতে হবে। মনে করেন এক্স চলকের n সংখ্যক, এক্স চলকের n সংখ্যক, এখানে এক্স এন আছে মানে 1 কোটি 2 কোটি যা ধরছেন তাই, 10 20 30 যে পর্যন্ত থামবেন তা। এক্স চলকের n সংখ্যক, যেমন n সংখ্যক কি x1 x2 x3 যা পড়াইছি xn পর্যন্ত, এই সব চলকের গাণিতিক প্রত্যাশার যোগফলকে এভাবে দেখানো হয়। এটা সামেশন মানে যোগের চিহ্ন, পরিসংখ্যানে আমরা এগুলো করছি, আমরা সবার মনে পড়ে গেছে, ঠিক আছে। এখন এখানে i সমান কি, i সমান 1। কেন i সমান 1 দিছে? i হলো একটা ইন্ডেক্স ভেরিয়েবল, i মানে ইন্ডেক্স, এইটা সবসময় 1 থেকে শুরু হয়। i সমান 1 মানে 1 থেকে শুরু হলো, 1 থেকে শুরু হলো, x এর মান 1, শুরু হয়ে থামবে কখন, কোথায় গিয়ে থামবে, n এ গিয়ে থামবে। i সমান 1 থেকে শুরু হবে, থামবে n এ গিয়ে। তাহলে আপনারা এটা বুঝতে পারছেন? আমি যতদূর সম্ভব বোঝাতে দেওয়ার চেষ্টা করলাম, আপনি আমার মতো করে বুঝলেও আপনি পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবেন। i সমান 1 দিয়ে শুরু হলো i এর মান, x এর xi মানে 1, p অফ xi মানে 1 দিয়ে শুরু হলো, কিন্তু থামবে কি অনে গিয়ে থেমে যাবে? না, থামবে এনে গিয়ে। তাহলে আপনি বোঝেন তো এখানে 1 থেকে শুরু করে থামছি কোথায় গিয়ে, এনে গিয়ে। তাহলে আমার এই কথা এখানে সাথে একটা কথা ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে এই জিনিসটা কেন এখান থেকে এতগুলো সংখ্যার যোগফল কেন এইভাবে? এতগুলো সংখ্যা কি আপনি চাইলেই যোগ করতে পারবেন? কারণ এখানে তো আপনার 1 কোটি যদি থাকে তাহলে তো এখানে কত কত সংখ্যা আছে, কিভাবে যোগ করবেন? সেটাকে সংক্ষেপে দেখানোর ফর্মুলা হচ্ছে এইটা। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এটা কিন্তু সেম এই ফর্মুলা, x2 p অফ x2, বুঝতে পারছেন? সেম এই ফর্মুলাটাকে এখানে বসাইছি, n দিয়ে বসাইনি, i দিয়ে বসাইছি। উপরে আবার সামেশনের উপরে n বসাইছি, i সমান 1 বসাইছি। i সমান 1 থেকে শুরু হবে, এনে গিয়ে থামবে। আশা করি এটা আপনারা সবাই বুঝতে পারছেন, পানির মতন সহজ জিনিস, ঠিক আছে। তাহলে গাণিতিক প্রত্যাশা কাকে বলে এবং এর সংজ্ঞা আপনারা কিন্তু বুঝে গেছেন। আমি দুঃখিত আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনাদের গাণিতিক প্রত্যাশার যে ধর্মগুলো আছে, বলছিলাম বইতে এই ধর্মগুলো বেশি আসছে, এইগুলো আপনাকে দিতে হবে না, কারণ এই জিনিসগুলো আপনার কাছে কঠিন লাগবে। এই জিনিসগুলো আপনার কাছে সহজ লাগবে। এখানে 7টা আছে, এই 7টা আপনি লিখলে 8-এ 8 পেয়ে যাবেন, 8 মার্কে সংখ্যাটা দিয়ে। গাণিতিক প্রত্যাশাটা যা পড়ালাম আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। আমি ধর্মটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, পরীক্ষা না হলে আপনাদেরকে হয়তো আমি পড়াই দিতে পারতাম, ঠিক আছে। যেহেতু পরীক্ষা যে 8ম ব্যাচের বহু ভাই বোন কিন্তু অপেক্ষা করতেছেন, তাদেরকে বাদ দিয়ে আপনাদেরকে নিয়ে বসছি, ঠিক আছে। আর রাত্রে সম্ভব হবে না, পড়াশোনা করবো না, কালকে সকালে ইনশাল্লাহ অপারেশনস ম্যানেজমেন্ট নিয়ে বসবো। আপনারা সবাই দোয়া করবেন, শুক্রবার আমাদের পরীক্ষা আছে, ঠিক আছে। পড়ার সময় পাই না, নোট করি, আপনাদেরকে পড়াই, ওটা দিয়ে আমার কাজ হয়, ঠিক আছে। পড়ার সময় পেলে হয়তো আপনাদের দোয়ায় ভালো রেজাল্ট করতে পারতাম। তারপরও 8ম ব্যাচে মোটামুটি আমার পয়েন্ট থেকে বোধহয় বেশি পয়েন্টস কেউ পাইছে বলে এরকম আমি কোনো ভাই বোনকে পাইনি। সবাই আমাকে জানাইছে এত এত পাইছি সারা বাংলাদেশ থেকে। তো 8ম ব্যাচের ফার্স্ট সেমিস্টার আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি। তো মোটামুটি সবাই দোয়া করবেন। সেকেন্ড সেমিস্টারে যদি ফার্স্ট নাও হতে পারি, তারপরও আমি যে পড়াশোনা করছি বা মন থেকে করি, সেটাই আমার সার্থকতা। হয়তো আমি প্রথম পরীক্ষাটা দেই নেই, বাড়িতে থাকার কারণে দিতে পারিনি, এই জন্য আমার রেজাল্ট আসবে না। তবে প্রথম না দিলেও দ্বিতীয়টা তেমন ভালো হয় নাই। কেন হয় নাই? কারণ দ্বিতীয় পরীক্ষাটায়, প্রথম পরীক্ষাটা দিলে আমার হাতটা চালু হয়ে যেত, দ্বিতীয়টায় চালু হয় নাই বিদায় দ্বিতীয়টা আমার মন মতো লিখতে পারিনি, সব প্রশ্ন লিখছি। আর তৃতীয় পরীক্ষাটা আবার হাত চালু হয়ে গেছে, খুব ভালো হয়েছে, মন মতন লিখতে পারছি। এখন এইটা নিয়ে একটাই যে দ্বিতীয়টা মন মতো লিখতে পারলাম, তাহলে ওখানে নিশ্চয়ই পয়েন্টস একটু কম আসবে, ঠিক আছে। আবার তৃতীয়টা ভালো হবে। আবার ফার্স্ট যেটা সেটা দেই নেই, তবে 9ম ব্যাচের সাথে দিব, 9ম ব্যাচের ভাই বোন যারা আছে তাদের সাথে ওটা পরীক্ষা দিব, ওই পরীক্ষাটা আরো ভালো হবে। এবং খুব ভালো প্রিপারেশন ছিল, এবং আমি বলছিলাম যে অঙ্ক ছাড়া, অ্যাডভান্স অ্যাকাউন্টিং অঙ্ক ছাড়া এবার আপনারা পাস করবেন, ভালো রেজাল্ট করবেন, সেটাই কিন্তু হয়েছে। এবং আমি কিন্তু এটা স্টাডি না করে বলি নাই। মেইন ক্যাম্পাসের যিনি আমাদের পরিসংখ্যান নেন, উচ্চতর হিসাব বিজ্ঞান নেন, ওনার সাথে কথা বলেই আমি কিন্তু সবাইকে আমি বলছিলাম, এবং সেইটা কনফিডেন্সের সাথে আমি সেইভাবে স্টাডি করছি। কিন্তু দুঃখের বিষয় আমি পরীক্ষাটা দিতে পারিনি। যাই হোক, আশা করি তারপরও সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট হব, নিয়ত আছে, আশা আছে। এখন যদি না হই, ঠিক আছে, সেটা জানি না কি হবে। তো সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ কালকে পরীক্ষা দিব আপনাদের শনিবারে, অর্থাৎ শুক্রবারে পরীক্ষা দিয়ে আসবো, শনিবার ইনশাআল্লাহ আপনাদের ক্লাস নিব নেক্সট। আর নেক্সট সাবজেক্ট কোনটা সেটা একটু বলে দেওয়া দরকার আপনাদের। আমার যে www দিয়ে শুরু করে যে aminkhan.net/os যে আছে, ওখানে আপনারা নেক্সট শনিবারের যে পাঠ পরিকল্পনা, কোন সাবজেক্ট পড়বো, কোন অধ্যায় পড়বো, কি কি প্রশ্ন পড়বো, সেইগুলো আপনারা পেয়ে যাবেন। 11তম ব্যাচের 3টা নোট রেডি হয়েছে, মানে নোট তো মানে রেডি, কিন্তু 11তম ব্যাচের জন্য 3টা সংস্করণ, নতুন সংস্করণ, মৌলিক, মানব, ব্যবসায় যোগাযোগ। আমরা এই 3টায় যা পড়বো 11তম ব্যাচের জন্য রুটিন আপনারা আমার ওয়েবসাইট থেকে
11তম ব্যাচের পাঠ পরিকল্পনা দেখে নিবেন। আমি শুক্রবারের পরীক্ষা দিয়ে এসে রাত্রেই ওটা আমি দিয়ে দেবো, অথবা আজকে কালকে যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারি। ঠিক আছে, আপনারা পাঠ পরিকল্পনা দেখে নিবেন, কোন সাবজেক্ট পড়াবো সেটাও আপনারা দেখে নিবেন। ঠিক আছে, এবং শুরু থেকে সবাই থাকবেন। আশা করি আপনাদের সবাই যারা থাকবেন সবাই আপনাদের নিজ নিজ ক্যাম্পাসে ক্লাস হবে, কিন্তু স্যাররা বয়স্ক স্যার, ইয়াং স্যার, আপনি যাবেন না, স্যার আসবে না, এটাই বাস্তবতা। এবং আপনি স্যার পড়াবে, আপনি হা করে শুনবেন, আপনি কিচ্ছু হয়তো আপনি ধরতে পারবেন না। কেন পারবেন না? পারবেন, স্যাররা যে ধরাবে না তা না, আমি নেগেটিভ কথা বলতেছি না, পারবেন। কিন্তু আপনার তো সংসার, বাচ্চা ফেলে আপনি শুক্রবারে বাচ্চা কান্নাকাটি করছে, আপনি গেছেন, আপনার বাজার নিয়ে ফিরতে হবে, অথবা বিকালে গিয়ে বাচ্চাদের নিয়ে আপনার বাজার করতে বের হইতে হবে। এই চিন্তার কারণে আপনি শুক্রবার দিন মনোযোগ দিতে পারবেন, এটা খুব চ্যালেঞ্জিং। কারণ আমি নিজে দিতে পারি নাই, আমরা কেউ দিতে পারি না, তাহলে আপনিও তো আমাদের অংশ। কাজেই এই টেলিগ্রামের ক্লাসগুলো কিন্তু খুব দরকারি হবে। তো আমরা পরিসংখ্যানের প্রথম অধ্যায় শেষ করে ফেলছি। আপনাদের কাছ থেকে আশা করি আমি ধন্যবাদ পাবো, ধন্যবাদ আশা করি। ঠিক আছে, প্রথম অধ্যায় শেষ করে ফেলছি। আমরা ইনশাআল্লাহ এইভাবে প্রত্যেকটা বই আপনাদের শেষ করে দেবো, আপনারা থাকবেন। একটা অনুরোধ বারবার করি, সেটা হলো প্রত্যেকে অন্তত 5 জন করে ভাই বোনকে রেফার করবেন, বলবেন, আপনার সওয়াব হবে। এটা আপনার দায়িত্ব। ঠিক আছে, একটা ভালো কাজ করতেছে, আমাকে উৎসাহ দেওয়ার জন্য হলো আপনার এই কাজটা করতে হবে। সবাই একটু করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।